ঈশানী কেঁদে ফেললো। আরহানের বাহু শক্ত করে জড়িয়ে বলে। একদম না, আপনাকে ছাড়া আমি যাবো না, মোটেও না। আরহান দুর্বল কণ্ঠে বলে, পাগলামি করো না ঈশানী, একজনের জন্য তিনজন মরবো। তোমরা আগে বের হও, পরে আমাকে বের করো। ঈশানী কান্না করে বলার আগে ইয়াসিন বলে উঠল, আপনাদের মেলো ড্রামা থামান। এটা কোনো সিরিয়াল না যে আত্মদান করতে হবে। তিনজনই বের হতে পারবো। আগুনের তাপ কমছে, হয়তো ফায়ার সার্ভিসের লোক এসেছে। ইয়াসিন বারবার চেষ্টা করেও বের হতে পারছিল না। দাউ দাউ করে আগুন, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পোড়া কাঠের টুকরো ও নিঃশ্বাস বন্ধ করা ধোঁয়া তাপের ভেতরে দিয়ে দুজনকে নিয়ে বের হওয়া ছিল অসম্ভব। কিন্তু সেই ধোঁয়ার আড়াল ভেদ করে এলো কিছু মানুষের কণ্ঠস্বর। হাঁক পেরিয়ে যাচ্ছে তারা। ফায়ার সার্ভিস, ভেতরে কেউ আছেন? ঈশানী ইয়াসিন চকিত তাকালো। ইয়াসিন কাঁপা কাঁপা গলায় বলে উঠল, এইদিকে প্লিজ, আমার স্বামী ভীষণ অসুস্থ, তাড়াতাড়ি আসুন। কেঁদে ফেললো ঈশানী আবার। তার ভয় ও বিচলিত এখনো কমেনি। একটা মুহূর্ত পর দুজন ফায়ার সার্ভিস কর্মী আগুন প্রতিরোধক পোশাক পরে এবং অক্সিজেন মাস্ক মুখে দিয়ে ভেতরে ঢুকে পড়লো। এক হাতে থার্মাল ইমেজার, অন্য হাতে পানি ছিটানো হোস পাইপ। তারা দ্রুত ঈশানী ও আরহানের অবস্থান চিহ্নিত করলো। একজন আরহানকে পরীক্ষা করে বলল, এরা জীবিত, তবে অবস্থা গুরুতর, দ্রুত বের করতে হবে। আরেকজন দ্রুত নিজের অতিরিক্ত অক্সিজেন মাস্ক খুলে ঈশানীর মুখে ধরল। গভীর শ্বাস নিন, ভয় পাবেন না। তারা দ্রুত পুড়ে যাওয়া কাঠ সরিয়ে পথ তৈরি করলো। আর একজন সামনে থেকে পানি ছিটিয়ে আগুন ঠেলে পথ বানাতে থাকলো। কেউ একজন ইয়াসিনের দিকেও একটা অক্সিজেন মাস্ক বাড়িয়ে দিল। তিনজনের হাত ধরে একজনকে কাঁধে তুলে তারা ধোঁয়া আর তাপ ঠেলে নিরাপদ রাস্তায় বের করে আনলো। হসপিটালের ফিনাইলে বিদ্ঘুটে কোনোদিন এতটা অসহ্য লাগেনি ঈশানীর, আজ যতটা লাগছে। দেয়াল ঘেঁষে বসে আছে স্তব্ধ হয়ে। পাশে চেয়ারে বসেছে মিনারা বেগম, গুনগুনিয়ে কেঁদে যাচ্ছেন। মাঝে মাঝে দোয়া দুরুদ পড়ছেন। শক্তপোক্ত জাহিদ চৌধুরীও ইতিমধ্যে ভেঙে পড়েছেন। তার বুকের ব্যথাটা বুঝিয়েও পারল। আয়রা পেটটা খানিক উঁচু হয়েছে। সেও অস্থির হয়ে বসে অশ্রু বিসর্জন দিচ্ছে। কারো একমাত্র ভাই, কারো একমাত্র ছেলে ও কারো শেষ সম্বল স্বামীর চিন্তায় জারাজীর্ণ। ভঙ্গুর কিছুটা দূরে দাঁড়িয়ে আছে অলিভিয়া। তার ভেতরেও যে ঝড় বয়ে যাচ্ছে। এ মানুষটা যে তার ভীষণ কাছের, আদরের, ভালোবাসার। যে ভালোবাসা কোনোদিন পূর্ণতা পাবে না জেনেও সে দূরে আসতে ব্যর্থ। ইয়াসিন আয়রা পাশে বসে একটা বোতল এগিয়ে দিয়ে বলে, খেয়ে নাও, শরীরে খারাপ করবে তোমার। ইয়াসিনের শরীরে কিছু অংশ পুড়ে গেছে। বড় কোনো ক্ষতি না হলেও কিছু জায়গা ভালো রকম পুড়ে জখম হয়েছে, যেটা তারা তখন উপলব্ধি করতে না পারলেও পরে পেরেছে। একইভাবে ঈশানী ও আরহানেরও কিছু জায়গা পুড়ে গেছে। আরহানের এক পায়ের উপর একটা পোড়া কাঠ পড়েছিল, ফলে জায়গাটা কিছু ঝলসে গেছে। আয়রা ইয়াসিনের বুকে মাথা দিয়ে হু হু করে কেঁদে দেয়। তার একমাত্র ভাই ভেতরে অপারেশন থিয়েটারে। আগুনের পোড়া কারখানা থেকে তাদের রক্ষা করে বাইরে নিয়ে আসার পর যখন ইয়াসিন তাদের গাড়ি অবধি নিয়ে যায়, তখনই আরহান শরীর ছেড়ে দেয়। বাড়িতে না নিয়ে সোজা হসপিটালে নিয়ে আসা হয় তাকে। সেখানে ডক্টর এমআরআই করে জানায় লাম্বার স্পেইনে ইনজুরি হয়েছে এবং সিটিক নেভার চেপে গেছে। দ্রুত অপারেশন না করলে আরহান স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। তখন থেকেই চৌধুরী বাড়ির প্রতিটি সদস্য নির্জীব জড় বস্তুর ন্যায় পড়ে আছে। হাসপাতালের করিডোরে মিনারা বেগম ছেলে ছেলে করে একবার জ্ঞান হারিয়েছে। এখনো তার কান্নার দমক কমেনি। জাহিদ চৌধুরী বুকে হাত দিয়ে বসে পড়েছে আবার। ইয়াসিন শ্বশুরের এই অবস্থা থেকে একটি কেবিনে শিফট করা হয়। এই অবস্থা থেকে একটি কেবিনে শিফট করায় তাকে। এ সব কিছুর মধ্যে ঈশানীর প্রতিক্রিয়া একদম নীরব। সে এক মনে চেয়ে আছে সামনের লাল লাইটের দিকে, যেন সেটাই তার জীবনের আলো। তার মনে কি চলছে বলা মুশকিল। চোখ মুখ কেমন যেন নির্জীব, শরীর যেন ছেড়ে দিয়েছে। হঠাৎ করে ঈশানী মুখ চেপে দাঁড়িয়ে যায়। কোথায় ওয়াশরুমে সেটা না জানায় জানালার কাছে গিয়ে বমি করে দেয় হড়হড় করে। আয়রা অলিভিয়া এগিয়ে আসে, কিন্তু কেউ ধরার আগে মাথা ঘুরে পড়ে যায় ঈশানী। মিনারা বেগম এবার চিল্লিয়ে কেঁদে ওঠে। দৌড়ে আসে ঈশানীকে ধরতে। অলিভিয়া গেছে ডাক্তারকে ডাকতে। আয়রা ঈশানীর চোখে মুখে পানি ছিটাচ্ছে। মিনারা বেগম ঈশানীর শরীর ঝাঁকিয়ে ডেকে যাচ্ছে। দুজন ওয়ার্ড বয় এসে ঈশানীকে তুলে ওয়ার্ডে শিফট করে। ডাক্তার তার চিকিৎসা করতে থাকে। মিনারা বেগম এই আয়রা একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। একে একে সবাই অসুস্থ হয়ে পড়ছে, যেন কোনো শকুনের নজর পড়েছে তাদের পরিবারে। অলিভিয়া এগিয়ে আসে কান্নারত অবস্থায়, তাদের শান্ত করার চেষ্টা করে। কি করুণ লাগছিল তাদের কান্নার সুর ও আহাজারি। ডাক্তার প্রথমে ভেবেছিল সারাদিনের ভয়াবহতা, উদ্বিগ্নতা ও চিন্তা হয়তো অসুস্থ হয়ে পড়ে, কিন্তু পরে ঈশানীর শরীরে পরিবর্তন দেখে তিনি টেস্ট করে। বাইরে বসে আছে ইয়াসিন, আয়রা ও মিনারা বেগম। নার্স এসে ঈশানীর স্বামীর খোঁজ করলে আয়রা জানায় অসুস্থ।
তখন সে আয়রাকে ভেতরে ডেকে পাঠায়। কিছুক্ষণ পর আয়রা আসে, চোখে পানি নিয়ে মায়ের পাশে বসে মাকে জড়িয়ে ধরে। মিনারা বেগম মাতৃযন্ত্রের ভয়ে কেঁপে ওঠে। তখনই আয়রা জানায়, মা, তুমি দাদু হবে, ঈশানী মা হতে চলেছে, ভাইয়া বাবা হবে, একটা পুচকে হবে। মিনারা বেগমও কেঁদে ফেললেন। কাঁদছে সে, তবুও তার মধ্যে একটা আলো ফুটে উঠেছে। এদিকে ছেলেটার এই অবস্থা, এর মধ্যে এমন একটা সংবাদ। মিনারা বেগম চোখের পানি মুছে প্রশ্ন করে, ডাক্তার ডাকলো কেন? ডাক্তার ডাকলো কেন তোকে? কি বলেছে? ঈশ্বর বয়স কম, প্রেগনেন্সিতে ঝুঁকি আছে, তার উপর মেয়েটার শরীরে পুষ্টির অভাব, বাচ্চাটা রাখবে কিনা সেটা। মিনারা বেগম কেঁপে উঠলেন। আয়রাও বলতে পারলেন না, সেও দ্বিধায় আছে। এদিকে ঈশানীর শরীর, অন্যদিকে তার ভাইয়ের রক্ত আর সিদ্ধান্ত নেয়ার একমাত্র অধিকার যাদের, তারা দুজনেই অচেতন। অলিভিয়া বুকের ভেতরে এক অসহনীয় যন্ত্রণা অনুভব করলো। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলো না। খোলা আকাশের নিচে যাওয়ার দরকার তার। ঈশানী কেবিনে শুয়ে আছে, তার দৃষ্টি শূন্য, এক হাত পেটের উপর, চোখ মুখে ক্লান্তির ছাপ, চিন্তা, অনিশ্চয়তা। মিনারা বেগম ও আয়রা এগিয়ে আসে। ঈশানী পাশে চেয়ারে বসে। মিনারা বেগম ঈশানীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এখন কেমন লাগছে রে? ঈশানী তাকালো ছোট মার দিকে, তারপর ধীর নির্জীব কণ্ঠে প্রশ্ন করে। ছোট মা, তোমার ছেলে? আয়রা বলতে পারলো না, কেঁদে ফেললো। আয়রা এগিয়ে এসে চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, কাঁদিস না, ভাইয়ের কিচ্ছু হবে না, দেখিস, তুই ভরসা রাখ। ঈশানী হাসে, তারপর আয়রার হাত ধরে বলে, তোমার ভাইকে ঠিক হতেই হবে আপু। এই বাচ্চার ভার আমি একা নিতে পারবো না। আমাদের জন্য হলেও তোমার ভাইকে ঠিক হতে হবে, একদম আগের মতো আপু। ডুবরে কেঁদে ওঠে ঈশানী, কেঁদে দেয় আয়রা। ও মিনারা বেগম মুখে আঁচল চেপে কেঁদে ওঠে। প্রাণপণে দোয়া করে যাচ্ছে ছেলের জীবনের, রবের কাছে ভিক্ষা চাচ্ছে তার একমাত্র নারী ছেঁড়া ধনকে। রাতের শেষ ভাগ, চারপাশে নিস্তব্ধতা, সবাই ঘুমিয়েছে, কিন্তু ঘুম নেই চৌধুরী বাড়ির কারো চোখে। যায় চৌধুরী পায়চারি করছেন অনবরত। মিনারা বেগম গুনগুনিয়ে কেঁদে যাচ্ছে। ঈশানী উঁচু পেটটা নিয়ে বসে আছে, শরীরে তার আমূল পরিবর্তন এসেছে। ইয়াসিন ওটি রুমের পাশে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। ইয়াসিনের বাবা মাও অস্থির চিত্তে বসে আছে। ভেতরে আয়রা ডেলিভারি হচ্ছে, স্বাভাবিক প্রসব নয়, সিজারিয়ান অপারেশন। ডাক্তার আগেই বলে রেখেছিল ব্লাড জোগাড় করে রাখতে, সিজারে অনেক রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ডেলিভারির সময় ছিল আরও 2 দিন পর। আজ মধ্যরাতে হুট করে প্রসব বেদনায় ছটফট করে ওঠে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। কেবিনে নিয়ে যাওয়ার আগে ইয়াসিনের হাত ধরে অনেক কেঁদেছে, বাচ্চামো করে বলেছে, এই শোনো, আমি যদি মরে যাই তবুও বিয়ে করবে না কিন্তু তুমি, আমাদের বাবু নিয়ে কাটিয়ে দেবে, কথা দাও। ইয়াসিনের রাগ হয়েছিল প্রচুর। এরকম মুহূর্তে কেউ এসব কথা বলে? কিন্তু মেয়েটাকে যে সে বকতে পারে না, উল্টো কেঁদে ফেললো শক্তপোক্ত মানবটি। আয়রা বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল। ডাক্তার বেশি সময় দেয়নি, নিয়ে গেছে দ্রুত ভেতরে। তখন থেকে সেখানেই বসে ইয়াসিন। ছেলেটাকে সান্ত্বনা দিতে এগিয়ে এলেন মা। এসে তিনি নিজেই কেঁদে দিলেন। ঈশানীর গর্ভ অবস্থার 5 মাস পেরিয়ে 6 মাসে পড়েছে। পেটটা স্পষ্টভাবে উঁচু হয়েছে। বসে থাকতে তার যথেষ্ট অসুবিধা হচ্ছে, তারপরেও গলাটা শুকিয়ে গেছে। কিন্তু আপাতত আপুর চিন্তায় এসব কিছু উপলব্ধি করতে পারছে না। স্থির হয়ে বসে আছে। পাশে কারো উপস্থিতি টের পেয়ে ধীরে ফিরে তাকায় ঈশানী। পানির বোতল এগিয়ে দেয়, নিজের ওড়নার আঁচল দিয়ে মুখমণ্ডল মুছে দিয়ে জিজ্ঞেস করে, রক্তের ব্যবস্থা হয়েছে? আরহান এক ঢোকে সম্পূর্ণ পানি শেষ করে। তারপর ঈশানীর মাথায় ঘোমটা টেনে কোমল কণ্ঠে বলে, হ্যাঁ, ডোনার চলে এসেছে, ফর্মালিটিস পূরণ করছে। আমার না ভীষণ ভয় হচ্ছে, চিন্তাও হচ্ছে আপু বাবু দুজনকে নিয়ে। আরহান এক হাতে আগলে নেয় ঈশানীকে, তারপর বলে, চিন্তা করো না আয়রা ও বাবু, দুজনেই সুস্থ থাকবে ইনশাল্লাহ। তুমি নিজের শরীর খারাপ করো না। এভাবে কেটে গেল বেশ কিছু সময়। এক সময় নিভে গেল ওটি রুমের লাল আলোটি। সকলে ছুটে গেল সেদিকে। শুধু ইয়াসিন যায়নি, সাহস হয়নি যেন তার। বাচ্চার কান্নার শব্দ তার কানে আসছে, মনটা অস্থির হয়ে আছে। ডাক্তারকে সবাই ঘিরে ধরেছে। সবাইকে থামিয়ে ডাক্তার প্রশ্ন করে, বাচ্চার বাবাকে? ইয়াসিনের মা তাকে ডেকে ওঠে। ইয়াসিন মৃদু পায়ে এগিয়ে আসে। বাচ্চাটিকে এক পলক দেখে যেন হৃদয় শান্ত হয়ে এলো, চোখ বুজে উঠলো ভালোবাসায়। তবুও কোলে নিল না, উল্টো প্রশ্ন করলো, আমার স্ত্রী? ও ঠিক আছে। ডাক্তার হেসে জানায়, আপনার স্ত্রী ও বাচ্চা দুজনেই সুস্থ আছেন। আপনার একমাত্র কন্যা সন্তান হয়েছে। ইয়াসিন চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলে, তারপর হাত বাড়িয়ে দেয়। ডাক্তার বাচ্চাটিকে দিয়ে চলে যায়। নাজুক ছোট প্রাণটিকে কোলে তুলতে ইয়াসিনের হাত কেঁপে ওঠে। কাঁপা কাঁপা হাতে কোলে তুলে নেয়। বিড়বিড় করে বলে, আমার মা, আমার রক্ত, আমার রাজকন্যা।
তারপর হিড়িক পড়ে যায়, কে আগে বাচ্চাটিকে নেবে। ঈশানী তো কেঁদেই দেয়, ঠোঁট উল্টে বলে। আমাকে দাও না, আমি একটু নিই। সবাই হেসে দেয়। চৌধুরী বাড়ি যেন আবার সেজে উঠেছে আনন্দে, ঝলমল করছিল বাড়ির প্রতিটি মানুষের চেহারা। আয়রার মেয়ে হওয়ার আজ 3 দিন। আজ তাকে হসপিটাল থেকে রিলিজ করা হবে। মিনারা বেগমের অনেক ইচ্ছে ছিল মেয়ে ও নাতিকে চৌধুরী বাড়ি নিয়ে যাবেন, কিন্তু মেয়ের শ্বশুর বাড়ি থেকে মানছে না। তাদের প্রথম নাতি অবশ্যই তাদের বাড়ি যাবে। মিনারা বেগম একটু মন খারাপ করে এটা নিয়ে। জাহিদ চৌধুরী মিনারা বেগমকে নিয়ে বেরিয়ে পড়েছেন। বাসায় ঈশানী একা। আরহান আয়রা সাথে গিয়েছে ওকে পৌঁছে দিতে। প্রেগনেন্সি শুরু থেকে ঈশানীর মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এই যেমন খিটখিটে হয়ে যাওয়া, কাজে অবসাদগ্রস্ত, যখন তখন মাথা ব্যথা, কোমরে ব্যথা সহ নানা রকম সমস্যার ভুক্তভোগী সে। আরহান সেই সকালে বের হয়েছে হসপিটালের উদ্দেশ্যে, এখনো আসেনি। এটা নিয়েও তার মেজাজ খিটখিটে লাগছে। সে বিছানা হাতড়ে ফোনটা হাতে নিল, পরিচিত নম্বরে ডায়াল করে অপেক্ষা করলো রিসিভ হওয়ার জন্য। 2বার রিং বাজতে কল রিসিভ হলো। কিছু না বলে ঈশানী কেঁদে দিল। যে সে কান্না নয়, একদম মরা কান্না জুড়ে দিয়েছে। আরহান কিছুটা ঘাবড়ে গেল, ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, এই কি হয়েছে? কান্না করছো কেন? পেটে ব্যথা করছে? মা কোথায়? কান্না করে না বউটা আমার? একসাথে এতগুলো প্রশ্ন শুনে ঈশানী আরো কেঁদে দিল। আরহান কিছুই বুঝলো না, ভাবলো একবার কল কেটে দিয়ে মাকে কল দিবে, কিন্তু পর মুহূর্তে ঈশানীর কান্নার কাছে হাত মেনে আবার অস্থির হয়ে বলে, সোনা বউটা কাঁদে না? কি হয়েছে বলো? তুমি এভাবে কাঁদলে তো আমি ড্রাইভিংয়ে মনোযোগ দিতে পারছি না। ঈশানী হুট করে চুপ হয়ে গেল। তারপর ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, আপনি ড্রাইভিং করতে করতে ফোন রিসিভ কেন করছেন? কয়েক মাস আগে এত বড় বিপদে মুখ থেকে ফিরেছেন, ভালো লাগছে না? না, আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে আপনার, তাই না? আরহান হতভম্ব হয়ে গেল। কিছু বলবে তার আগে ঈশানী আবার রুক্ষ কণ্ঠে ঝাড়ি দিয়ে বলল, এখনো কল কাটেননি কেন? আপনি মানুষটা খুবই বাজে, আপনার সাথে আমি কথাই বলবো না, জান। বলেই খট করে কল কেটে দেয়। আরহান ড্রাইভিংয়ের মনোযোগ দেয়। ঈশানী গর্ভবতী হওয়ার পর থেকে এসব নর্মাল হয়ে গেছে তার, কিন্তু তবুও কিছু বলতে পারে না। তার সন্তান গর্ভে নিয়ে বেড়াচ্ছে মেয়েটা। নিজের শত কষ্ট, নিজের কত শখ স্বপ্ন বিসর্জন দিয়েছে। এই যেমন প্রেগনেন্সি অবস্থায় ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে পড়ার সুযোগ হয়েছিল, কিন্তু বাচ্চার কথা ভেবে এই সেশন ড্রপ দেয়। এছাড়াও কত কি খেতে পারে না, কত আগের জামা পরতে পারে না। এরকম বলা না বলা অনেক আত্মত্যাগ দিতে হয় একটা মেয়ের মা হতে গেলে। সেখানে মেয়ের সাধারণ মুড সুইং, আহ্লাদ সহ্য করা পুরুষদের জন্য গর্বের ও দায়িত্ব। তাই তো আরহান খুশি মনে এসব শোনে ও ঈশানীকে আগলে রাখে। ঈশানী কল কেটে দিয়ে থম মেরে বসে রয়েছে। ফিরে গেছে আজ থেকে 4 মাস আগে, যখন আরহান ছিল হাসপাতালের বেডে আর ঈশানী খোঁজ পেয়েছিল তার ভেতরে নতুন প্রাণ। অপারেশন শেষে ডাক্তার বলে দিয়েছিল, 72 ঘন্টার মধ্যে যদি রোগী পা নড়াচড়া অথবা পায়ে কোনো অনুভূতি না করে, তাহলে সারা জীবনের জন্য পঙ্গু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কথা শুনে মিনারা বেগম আর এক দফা কেঁদে অজ্ঞান হয়েছিল। জাহিদ চৌধুরী স্ট্রোক করেছিল, আর ঈশানী সে যেন পাথরে রূপান্তর হয়েছিল। তার গর্ভে সন্তানকেও তার বিষ লাগতে শুরু করে। আয়রা, ইয়াসিন ও অলিভিয়া সেই সময়টা কিভাবে সামলেছে আল্লাহর কাছে শুকরিয়া। কিন্তু আল্লাহ তাআলা মুখ ফেরায়নি। আরহান কেবিনে শিফট করা হলো 48 ঘন্টা পর। তার পা নড়ে ওঠে হালকা। তখন তার কেবিনে মাথার কাছে বসেছিল মিনারা বেগম। ছেলেকে চোখ মেলে তাকাতে দেখে এবং পায়ের পাতার মুভমেন্ট দেখে সে চিল্লিয়ে স্বামীকে ডাকে। তারপর জাহিদ চৌধুরী ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার রিপোর্ট ও পর্যবেক্ষণ করে জানায় আরহান ঝুঁকি মুক্ত, তবে অবশ্যই 2 মাস ফুল বেড রেস্টের পাশাপাশি পূর্ণাঙ্গ ওষুধ সেবন চালিয়ে যেতে হবে। ডাক্তার নির্দেশনাবলী দিয়ে চলে গেল। আরহান চোখ ঘুরিয়ে পুরো রুম দেখে, কোথাও ঈশানী নেই। সে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করে, ঈশানী কোথায়? আয়রা আনন্দে আত্মহারা হয়ে কিছু বলতে নিলেও ইয়াসিন আটকে নেয়। চোখ দিয়ে ইশারা দিল, থেমে যায় সে। ঈশানী অসুস্থ, স্যালাইন চলছে ওর। মিনারা বেগম জানায়। আরহান ব্যস্ত হয়ে পড়ে। ওদিকে ঈশানী ও আরহানের ব্যাপারে শুনে ব্যাকুল হয়। অবশেষে তাদের এক কেবিনে শিফট করা হয়। সকলে বেরিয়ে যায় কেবিন থেকে। সময় যায়, দুজনে চুপ। এক সময় নিস্তব্ধ ঘরে ঈশানীর ফোপানো আওয়াজ আসে। আরহান চোখ বন্ধ করে নেয়। এ মেয়েটা তাকে পাগল করবে। আরহান কঠোর হওয়ার চেষ্টা করেও পারে না। হাত বাড়িয়ে দেয় সম্মুখে। ছুটে বুকে আশ্রে পড়ে ঈশানী। হাউমাউ করে সকল আর্জি করে। আরহান কাঁদতে দেয় ঈশানীকে, নীরবে মাথার উপর হাত বুলাতে দেয়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঈশানী থামে। আরহান তাকে বলে, শেষ, আরো কিছুক্ষণ কান্না করে শরীরটা খারাপ করো। ঈশানী বুক থেকে ওঠার চেষ্টা করে। আরহান ছাড়ে না। ঈশানী এবার আরহানের কানের কাছে মুখ নেয়। তারপর ফিসফিসিয়ে বলে, কেউ একজন আসছে, আমরা 2 জন থেকে 3 জন হচ্ছি।
ঈশানীর কথাটা বলেই ছিটকে সরে আসে। আরহান যেন হতবাক, অবাক, এখনো ভাবছে যা শুনছে সব সত্যি কিনা। অবাক হয়ে থেমে থেমে প্রশ্ন করে। কি বললে আবার বলো। ঈশানী হাসে, কি স্নিগ্ধ সুন্দর লাগে সেই হাসি। ঠোঁটে হাসি নিয়ে লাজুক হয়ে পেটে হাত দিয়ে বলে। এখানে একটা ছোট্ট প্রাণ আছে। আরহান উঠে পড়ার চেষ্টা করে, ব্যথায় চোখ মুখ কুঁচকে যায়। সে ভুলেই গিয়েছিল সে অসুস্থ। ঈশানী ধরপড়িয়ে ধরে, শাসনের সুরে বলে। কি করছেন কি আপনি? এখনো অসুস্থ, উঠছেন কেন? আরহান ঈশানীর কোমর জড়িয়ে ধরে, পেটে মুখ গুজে দুটো চুমু খায়। ঈশানী বুঝতে পারে তার কামিজের অংশ ভিজে যাচ্ছে। লোকটা কি কাঁদছে ভেবেই কেঁপে ওঠে ঈশানী। অনেকটা সময় এভাবেই যায়। ঈশানী নড়াচড়া অব্দিও করে না। শুনতে পায় আরহানের হৃদয় নিঃসৃত বাক্য। জানো, আমার নিজেকে আজ প্রথমবার অসহায় মনে হচ্ছে। খুব মন চাচ্ছে তোমায় কোলে নিয়ে পুরো দুনিয়া ঘুরতে, কিন্তু আমি যে এখন নিজের পায়ে দাঁড়াতেই অক্ষম। আমি কি ওকে বাবা হওয়ার অনুভূতি থেকে বঞ্চিত করছি? বউ, আমি কি খুব খারাপ বাবা হয়ে গেলাম? ঈশানীর চোখে পানি আসলো। সে দ্রুত আরহানের শুকনো ঠোঁটে চুমু খেলো, তারপর তার বুকে আছোয়া হয়ে বলল। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হবেন, দেখবেন বাবু আপনাকে দেখে বলবে আমার বাবা পৃথিবীর সেরা বাবা। আপনি সুস্থ হবেন, নিজের পায়ে দাঁড়াবেন আগের মতো। সুস্থ সবল হলে এখানকারটা পুষিয়ে নিব আমরা। প্রতিদিন বাইরে থেকে এসে আমাদের কোলে নিতে হবে, কোনো ছাড়াছাড়ি নেই। আরহান জড়িয়ে নেয় ঈশানীকে। মেয়েটা মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়, পেটে চুমু দেয়। তৃপ্তি সহকারে দেখে মেয়েটাকে। রুমে কারো উপস্থিতি টের পেয়ে ঈশানী অতীত থেকে ফিরে আসে। আরহানকে দেখে সে এখন সাহস পায়। তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন আরহানের গায়ে সাদা টি শার্ট ও প্যান্ট। বাহিরের থেকে এসে সবার আগে সে হাত মুখ ধুয়ে দেয়। ঈশানী ও বাচ্চাকে নিয়ে সে খুব সেনসিটিভ। এক রিক্ত রিস্ক নিতে রাজি না। ওদিকে ঈশানী মুখ ফুলিয়ে রয়েছে, উঠে চলে গেছে ব্যালকনিতে। মুখ ভার করে প্রকৃতি দেখে যাচ্ছে। আরহান রুমে এসে দেখে ঈশানী নেই। পা বাড়ায় ব্যালকনিতে, ম্যাডাম ওখানে দাঁড়িয়ে আছে। আরহান গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ঈশানীকে। সে কোনো সাড়া শব্দ করে না। আরহান জড়িয়ে ধরে ঈশানীর ঘাড়ে চুমু খায়। ছটফটিয়ে ওঠে ঈশানী। এক বাচ্চার মা হতে যাচ্ছে, তবুও আরহানের স্পর্শে কাবু হয় ঈশানী। নিজেকে সামলাতে পারে না। সমস্ত ভার ছেড়ে দেয় আরহানের উপর। সেও আগলে নেয়, কোলে তুলে নেয় তার প্রিয়তমাকে। রুমে নিয়ে এসে বসিয়ে দেয় বিছানায়। তারপর বলে। চুলের কি অবস্থা করেছো? সারাদিন আশ্রাওনি নাকি? ঈশানী এতক্ষণে কাবু হয়ে গেছে। মুখের রাগ মিলিয়ে গিয়ে সেখানে জায়গা পেয়েছে লাজুকতা। চোয়াল নামিয়ে বলে। আমার আজ রাতে কষ্ট হয় তো। আরহান এগিয়ে গিয়ে তেল চিরুনি নিয়ে এলো। যত্ন করে ঈশানীর মাথায় তেল দিয়ে আঁচড়াতে লাগলো। এমন সময় কল বেজে উঠলো। স্ক্রিনে নাম দেখা যাচ্ছে অলিভিয়া। ঈশানী খুব খুশি হয়। আগ্রহ নিয়ে কল রিসিভ করে শুধায়। আপু কেমন আছো তুমি? স্ক্রিনে অলিভিয়ার হাস্যোজ্জ্বল মুখশ্রী ভেসে উঠেছে। গায়ে জড়ানো শীতের পোশাক। সে এখন লন্ডনে বাস করছে। অলিভিয়া ঈশানীর পিছনে আরহানকে দেখে খোঁচা দিয়ে বলে। আমার হ্যান্ডসাম বন্ধুটাকে তুমি একদম পাক্কা বউ পাগল বানিয়ে দিয়েছো। বউয়ের যত্নে বিলীন হয়েছে বেচারা। ঈশানী লজ্জা পেলেও আরহান পেল না, বরং এটা যেন তার জন্য গর্বের বিষয়। অলিভিয়ার সাথে কুশলাদি বিনিময় করে আরহান তারপর ছো মেরে ফোনটা কেড়ে নেয় ঈশানী। তারপর শুরু হয় ঈশানী আর অলিভিয়ার কথার যুদ্ধ। গর্ভবতী হওয়ার পর ঈশানীর মধ্যে যে পরিবর্তন সবচেয়ে বেশি লক্ষণীয় সেটা হলো মেয়েটার মুখে কথার ফুল ফুটেছে। যাকে পাবে তাকে ধরে গল্প শুরু করবে, আর শেষ হবার নয়। অলিভিয়া ওর সাথে তাল দেয়। তার মতে এসব গার্লস থিং আরহান নাকি বুঝবে না। ঈশানীর গর্ভাবস্থায় 8 মাস চলছে। আলট্রাসোনোগ্রাফিতে বলেছে তাদের একটা ছেলে হবে। আর ছেলেটা এত দুষ্টু, কিছুক্ষণ পর পর শুধু লাথি দিবে, আর না হয় পেটের মধ্যে ফুটবল খেলা শুরু করে। যখন এরকমভাবে নড়ে চড়ে ওঠে ঈশানীর জান যায় অবস্থা হয়। সামনে যা থাকে খামচে ধরে। ছেলেটা পেটের মধ্যে যা যুদ্ধ করে বেরোলে না জানি কি করবে। আরহান এখনও ফেরেনি। ঈশানীর ছোটো মা ঘরে থেকে মাত্র নিজের ঘরে এলো। ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে দেখা যাচ্ছে মিথিলার নাম। ঈশানী হাস্য উজ্জ্বল হয়ে রিসিভ করে বলে। কিরে, নতুন সংসার করে আমায় ভুলে গেছিস? ওপাশ থেকে মিথিলার মুখ ঝাম যেন ফোনে অনুভব করলো ঈশানী। তারপর মিথিলা বলে। আগে আগে বিয়ে করে বাচ্চা মা হয়ে যাচ্ছিস তুই, আর আমাকে বলছিস আমি ভুলে গেছি? স্বার্থপর মহিলা। জোচ্চর মহিলা, তুই বিয়ে করেছিস আমাকে বলেছিস? তোর বর নিতে গেল আর তুইও দেহি করে চলে এসছিস। মাঝখান থেকে আমার দাওয়াতটা মিস করলাম আমি। মিথিলা বোধহয় এবার দমটুপ করে চলে গেল কল্পনায়। যখন বাবা বিয়ের জন্য জোর করেছিল, এক প্রকার ঘরে আটকে রেখে বিয়ে দিয়ে দেবে এমন অবস্থা। মিথিলা কোনো উপায় না পেয়ে ঘরে কেঁদে কেঁদে নিজের অশ্রু বিসর্জন দিচ্ছিল।
তখন নিচ থেকে আওয়াজ আসে চিল্লাচিল্লির। মিথিলা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারে কণ্ঠটা তার ভীষণ পরিচিত, তার একমাত্র ভালোবাসার মানুষের। মিথিলা দৌড়ে চলে যায় নিচে, দেখতে পায় অভ্র চিল্লিয়ে যাচ্ছে। দুজন সিকিউরিটি তাকে আটকানোর অসাধ্য চেষ্টা করে যাচ্ছে। মিথিলা সামনে এগোতে গিয়ে আর আগায় না। তার বাবা দেখে ভদ্রলোক সোফায় পা তুলে বসে দেখছে অভ্রকে। তারপর এক পলক মিথিলাকে দেখে শান্ত কণ্ঠে বলে, ওকে চলে যেতে বলো। মিথিলা কিছু বলার আগে অভ্র বলে ওঠে, মিঠু, তুমি কি যাবে আমার সাথে? মিথিলার বাবা বলে, যদি যাও এক্ষুনি যেতে পারো, তবে মনে রেখো আমি তোমায় ত্যায্য করব। আর যদি না যাও তবে চুপচাপ আমার পছন্দের ছেলেকে বিয়ে করবে। মিথিলা অবাক নয়নে তাকায় বাবার দিকে। মিথিলার মা কান্না করে স্বামীকে ধমকাচ্ছেন, কিন্তু ভদ্রলোকের কঠোরতার সামনে টিকতে পারল না। মিথিলা সংশয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এদিকে তার বাবা পরিবার, অন্যদিকে ভালোবাসার মানুষ। কিন্তু সেদিন পরিবার হারানোর কথা একবার মাথায় আসলেও নিজের ভালোবাসাকে হারানোর ভয় একেবারে মাথায় আসেনি। এক কাপড়ে বেরিয়ে যায় অভ্রের সাথে, পিছনে ফেলে যায় মায়ের চিৎকার, হাহাকার, ছোট ভাইয়ের কান্না আর নীরব বাবাকে। পরে অবশ্য ভদ্রলোক হার্ট অ্যাটাক করেছেন, কিন্তু তবুও মিথিলার মুখ দেখেননি। এরই মধ্যে মিথিলার বিয়ে হয়ে যায়। এখন সে দিব্যি সংসার করে যাচ্ছে। বোকা শোকা সহজ সরল তার প্রেমিক পুরুষের এই যে মুহূর্তে তার স্বামী। ইন্টার্নি করছে সে। কয়েক মাসের মধ্যে সে হয়ে যাবে পূর্ণাঙ্গ ডাক্তার। আশ্চর্যের বিষয়, অভ্রের পরিবার তাকে খুব সহজে মেনে নিয়েছে। বাবা, মা ও বোনকে নিয়ে অভ্রের পরিবার। সেখানে মিথিলা যেন আর একটা মেয়ে হয়ে উঠেছে। মধ্যবিত্ত পরিবারের ভালোবাসা, আনন্দ, সুখ, দুঃখ ভাগ করে নেওয়ার প্রবণতা সব কিছুতে জড়িয়ে গেছে ধনী পরিবারের মেয়েটা। ঈশানীর ডাকে কল্পনার জগৎ থেকে ফিরে আসে মিথিলা। ঠোঁটে তার প্রাপ্তির হাসি। সে বলে, সোনা, তুমি নিজেও লুকিয়ে বিয়ে করেছো, ভুলে গেছো সেটা? ঈশানী নিজে এবার থতমত খেলো। তারপর দুই বান্ধবী মেতে উঠল নানান কথায়। যেখানে আগে ঠাঁই পেত কলেজের বন্ধু এসব, সেখানে ঠাঁই পেয়েছে সংসারের বিভিন্ন গল্প। রাত কয়টা বাজবে? 3টা অথবা 3:30। হঠাৎ ঈশানী আরহানের বাহু চেপে ধরে। মৃদু চিৎকার করে ওঠে। আরহান ঘুম থেকে ভয় পেয়ে লাফ দিয়ে ওঠে। ঈশানীকে ধরে জিজ্ঞেস করে, বউ, এই বউ, কি হয়েছে? পেইন উঠেছে? ঈশানী কাঁদো কাঁদো মুখ করে ঠোঁট উল্টো করে বলে, ও কি ঘুমায় না? এত রাতে কে জেগে থাকে? আবার ফুটবলও খেলছে। আরহান হেসে ফেলল। ঈশানী মুখ ফুলিয়ে রইল। আরহান ধীরে ধীরে ঈশানীর পেটে মুখ আনলো, কামিজ সরিয়ে একটা চুমু খেলো। তারপর ফিসফিসিয়ে বলে, আমার চ্যাম্প, মাকে এত জ্বালানো যাবে না সোনা, মা কষ্ট পাচ্ছে। তুমি তাড়াতাড়ি চলে এসো, তারপর দুজন মিলে মাকে জ্বালাবো, ঠিক আছে? এটা তোমার আমার সিক্রেট, মাকে বলা যাবে না। তাই এখন ভদ্র হয়ে থাকো আর তাড়াতাড়ি বাবার কাছে চলে আসো। আবার চুমু খেলো। স্পষ্ট বুঝতে পারলো বাচ্চাটা আবার নড়ে উঠেছে। ঈশানী খাবলা দিয়ে আরহানের চুল টেনে ধরে। আরহান হেসে বলে, দেখেছো, আমার ছেলে আমার কথা শুনেছে। আর জ্বালাবে না, আসো ঘুমাও, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ঈশানী শুয়ে পড়ে স্বামীর বাহু বন্ধনে। এখানে তার স্বর্গীয় সুখ। একদিন হঠাৎ করে না চাইতে জড়িয়ে পড়েছিল এই সম্পর্কে, কিন্তু সেই সম্পর্ক তার বেঁচে থাকার অবলম্বন। এই মানুষটা শুধু তার প্রেম, তার ভালোবাসা। ঈশানী চুমু খায় আরহানের বুকে। সময়টা বর্ষাকাল। সকাল থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে। ডাক্তারের দেওয়া তারিখ অনুসারে 2-3 দিনের মধ্যে ঈশানীর প্রসব ব্যথা উঠবে। আরহান সকালে উঠে তৈরি হচ্ছে হসপিটালে যাওয়ার জন্য। ঈশানী ঘুম থেকে উঠে তাকিয়ে আছে। তার খুব বলতে ইচ্ছে করছে যে আজ না গেলে হয় না, কিন্তু বলছে না। মানুষটা এমনিতেই দিনের অর্ধেক সময় তার পিছনে ব্যয় করে, আর বাড়তি কষ্ট দিতে চায় না। আরহান রেডি হয়ে ঈশানীকে চুমু দিয়ে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ শুয়ে থাকে ঈশানী। ওয়াশরুমে যায়। সে দেখতে পায় তার পানি ভাঙছে। ভয় পেয়ে যায়। সে ঘাবড়ে গিয়ে পড়ে যায়। সে ওয়াশরুমে কান্না করে দেয় ব্যথায়। হঠাৎ করে যেন ব্যথাটা মাথা চাড়া দিয়ে উঠেছে। কাউকে যে ডাকবে সে উপায় নেই। ফোনটাও ঘরে। উঠে যাওয়ার মতো শক্তি পাচ্ছে না। সে কেঁদে যাচ্ছে অবিরাম, চিৎকার করছে। আওয়াজ হয়তো বাইরে যাচ্ছে না, না হলে কেউ কেন আসবে না। এদিকে ব্যথায় তার শরীরটা টান টান করছে। এমন সময় ময়নার আওয়াজ পাওয়া গেল। ঈশানী চিল্লিয়ে উঠে বলল, ময়না আপু, আমি ওয়াশরুমে যাবো, আমার বের করো, প্রচন্ড মাথা ব্যথা করছে। ময়না দরজা ঠেলে দেখে ঈশানী মেঝেতে পড়ে আছে। এক চিৎকার দিয়ে উঠে সে। ও খালাম্মা, ও খালু, জলদি আহেন, আফামনি পইরা গেছে। দৌড়ে আসে মিনারা বেগম ও জাহিদ চৌধুরী। ঈশানীকে তুলে বিছানায় শোয়ায়। জাহিদ চৌধুরী ফোন লাগায় আরহানকে। সে বেশি দূর যায়নি, অর্ধেক পথ গিয়েছিল সবে। ঈশানীর খবর শুনতে পেয়ে ব্যস্ত হয়, ফিরে আসে। এদিকে ঈশানীর ব্যথা পুরো বাড়ি মাথায় নিয়েছে তার চিৎকারে। মিনারা বেগমও কান্না করে দিয়েছে, বারবার সান্ত্বনা দিচ্ছে। আর একটু সহ্য কর মা, এক্ষুনি আরহান আসলো।
ঈশানীর কানে কিছু যাচ্ছে না, কেঁদে যাচ্ছে, চিৎকার করে যাচ্ছে। আরহান হন্তদন্ত হয়ে ঢোকে রুমে। ঈশানীকে পাস করে নিয়ে যায় গাড়িতে। বাইরে বৃষ্টির প্রভাব কমেনি, তার মধ্যে ঈশানীকে নিয়ে বেরিয়ে যায় চৌধুরী বাড়ির সকলে। বাদ যায়নি ময়নাও। ঈশানীকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। বাহিরে উৎকণ্ঠায় দাঁড়িয়ে সবাই। 6 মাসের বাবু কোলে নিয়ে আয়রাও এসেছে। সবার চোখে এক গভীর চিন্তার ছায়া। আরহান যে মানুষটাকে কখনো আবেগে ভাসেনি, আজও দাঁড়িয়ে আছে ব্যাকুল চিত্তে, চোখ দুটো যেন নির্বাক, মুখ শূন্য। হঠাৎ করে বেরিয়ে এলো এক নার্স, হাতে তার ফুটফুটে এক নবজাতক, মুখে থেমে থেমে কান্নার কণ্ঠস্বর। নার্সটি প্রশ্ন করলো, বাচ্চার বাবাকে? আরহান ধীর পায়ে এগিয়ে এসে কাপা হাতে তুলে নিল শিশুটিকে, বুকে জড়িয়ে বিড়বিড় করে বলে, আমার আব্বা, আমার সন্তান। তার চোখ জলে ভরে ওঠে। গভীর মমতায় দেখেছে সেই দুধে ফেনা মুখ। এরপর প্রশ্ন করে ডাক্তারকে। আমার স্ত্রী, সে কেমন আছে? ডাক্তার একটুখানি হাসি হেসে বললেন, শি ইজ আউট অফ ডেঞ্জার নাও। আরহানের মুখে এক টুকরো স্বস্তির আলো। চারপাশে হইচই পড়ে যায় শিশুটিকে ঘিরে। সবাই তাকে আদরে ঘিরে ধরে। এত মানুষ দেখে শিশুটি থেমে যায় কাঁদা। তার গোল গোল চোখ যেন বিস্ময়ের আলো। সে চুপটি করে তাকিয়ে থাকে। জন্মের পর প্রথম দেখা এই পৃথিবীর দিকে। জানি সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত, হরেক রকম পদ যাচ্ছে, মিষ্টি, বিরিয়ানি, কাবাব, পায়েস যেন খুন্তির সাথে মিলিয়ে নাচছে। ঘামের চিকচিকে বিন্দু কপাল বেয়ে গড়াচ্ছে। এমন সময় হঠাৎ টের পায় কেউ তার ওড়না টেনে ধরেছে। চুলার আঁচ কমিয়ে কপালের ঘাম মুছে পেছনে তাকিয়ে দেখে ইরা গাল ফুলিয়ে দাঁড়িয়ে। ঈশানী হাঁটু গেড়ে বসে ইরাকে কোলে তুলে জিজ্ঞেস করে, কি হয়েছে মামুনি? ইরা নাক সিটকে বলে, ইথান আমার সাথে খেলছে না মামুনি। ঈশানী মেয়ের গালে দুটো চুমু দেয়। তার ছোট্ট হাত ধরে বাইরে এসে দেখে ড্রয়িং রুমে আয়রা বসে আছে। ঈশানীকে দেখেই হেসে বলে, ইস্যু খবরদার, জন্মদিনের দিন বাবুকে বকিস না। তারপর ইরাকে আদরে ডেকে বলে, ইরা, তুমি এসো আমার কাছে, ইথার পরে তোমার সাথে খেলবো। কিন্তু ইরা মুখ ফুলিয়ে আবার মায়ের কাছে গিয়ে লেপ্টে থাকে। ঈশানী আয়রার কথা না শুনে ছুটে যায় ইথারের খোঁজে। নিজের রুমে গিয়ে দেখে পুরো ঘর এলোমেলো। ড্রেসিং টেবিল পাউডার, তেল আর লোশন দিয়ে গোসল করানো হচ্ছে। ইথার ছোট্ট 2 হাত ব্যস্ত নিজের মতো করে সাজাতে। ঈশানী তেড়ে যায় আর ইথার মায়ের ভয় পেয়ে এক দৌড়ে পালায়। পেছনে ধাওয়া করে ঈশানী। এমন সময় সামনে আরহানকে দেখে ইথার সোজা তার বাবার কোলে লাফ দিয়ে দেয়। ঈশানী দাঁড়িয়ে থাকে হাঁপাতে হাঁপাতে। আরহান ছেলেকে কোলে নিয়ে আদরে চুমু দেয়। তারপর পকেট থেকে 2টো চকলেট বের করে হাতে ধরিয়ে বলে, ইরার সাথে ভাগ করে খেতে হবে কিন্তু। চকলেট হাতে পেয়ে ছেলেটা আবার ছুটে যায় খুশিতে। আর ঈশানী রেগে ফুঁসছে, এই আপনাদের আদরে ছেলেটা বাদর হয়ে গেছে, দেখেছেন ঘরের অবস্থা? আবার ইরাকেও কাঁদিয়েছে। একদিন এই ছেলের, একদিন এই আমার, এভাবেই চলবে। হ্যাঁ, নিচে যেতে নিলে আরহান তাকে থামিয়ে দেয়। একদমে কোলে তুলে রুমে নিয়ে যায়। ঈশানী কোলে দাপাচ্ছে। বিছানায় বসিয়ে দেওয়া হয় ঈশানীকে। আশপাশে ছেলেটি তাণ্ডবের চিহ্ন ছড়ানো। ঈশানী একের পর এক অভিযোগ করছে ছেলে আর ছেলের বাবার বিরুদ্ধে। হঠাৎই আরহান তার ঠোঁটে চুমু খায়। গাঢ় নীরব চুম্বন। ফিসফিসিয়ে বলে, একটা ভাই বা বোন পেলে ইথারের দুষ্টামি হয়তো একটু কমবে, আসো ট্রাই করে দেখি। ঈশানী রাগে কিল মারে তার বুকে। উঠে যেতে গিয়ে আবারও ফিরে আসে। চুপি চুপি আরহানের কোলে বসা, গলা জড়িয়ে বলে, আমি তো নিঃস্ব ছিলাম, আপনার ভালোবাসায় আমি পূর্ণ হয়েছি। স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদ সব মিলিয়ে আমার নারীত্ব আজ পরিপূর্ণ। আপনার ভালোবাসা আমার জীবনের আশীর্বাদ, আমার পূর্ণতা। আরহান তার নাকে নাক ঘষে চোখে চোখ রেখে মাদক কণ্ঠে বলে, হুম, আমার জীবনের প্রেম তুমি, ভালোবাসা তুমি, তোমাকে ঘিরেই আমার সবটা। ভালোবাসি আমার বউটা। দুজন নর নারী শিখতে হয় ভালোবাসায়। হারিয়ে যায় সেই সুদূর অতীতে যেখান থেকে শুরু হয়েছিল এই গল্প।